বাড়িতে ফিরে গিয়েই গুহবাড়ি রক্ষা করছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অর্ণার জন্য একটা খুব সুন্দর ফুলের তোড়া পাঠিয়েছে প্রমিত। এরপর প্রমিতের দেওয়া ফুলের তোড়া দেখে খুব ভালো লাগে অর্ণার। অর্ণাও আস্তে আস্তে প্রমিতকে যেন ভালোবেসে ফেলছে। এরপরে আক্কি, প্র্যাটি সবাই মিলে সে চিঠিটা পড়তে থাকে। আর তখনই চলে এসেছে কথা আর অগ্নি। এর মধ্যেই নীলাদ্রি বলে, এই তো অগ্নিবউ চলে এসেছে। আরে দেখো, আমাদের অর্ণা ম্যাডামকে ফুলের তোড়া দিয়েছে। তখনই জিজ্ঞেস করে কে দিয়েছে। এরপর প্রমিতের নামটা উঠে আসলেই কথা সন্দেহ করতে থাকে প্রমিতকে আর বলে, পাচক মশাই কিছু মনে করবেন না, এই ছেলেটা কিন্তু বড্ড বেশি গায়ে পড়া। ও যেন দেখাচ্ছে এক, হচ্ছে ওর মনের মধ্যে আর এক। কিন্তু এত তাড়াতাড়ি কি মানুষকে বিশ্বাস করাটা উচিত? তখনই অর্ণা বলে, জানতাম তো তোমার সব কিছুতেই প্রবলেম, তুমি সব কিছুতে এত প্রবলেম দেখো কেন গোবর দেবী? তখনই অগ্নি বলে, এই অ্যানি, এসব আবার কি কথা? দেখ, সম্পর্কটা এখন ঠিক হয়ে গেছে। ও কিন্তু তোদের বৌদি হয়, তোরা ওর সাথে এরকম ব্যবহার করতে পারিস না। তখনই অগ্নি বলে, আমার মনে হয় কথা যেটা বলছে সেটা একদম ঠিকই বলেছে, আমাদের আর একটু হিসাব করে দেখে নেওয়াটাও উচিত। নীলাদ্রি বলে, তাও আবার এইসব কেসে? একদম ঠিক বলেছে কথা। অ্যানি তখন বলে, বিগ ব্রো তুইও এখন কেমন যেন বদলে যাচ্ছিস, তোর এই বদলটা আমার কিন্তু বেশ চোখে লাগছে, তুই এরকমটা তো আগে ছিলিস না। এদিকে ছোটকা বলে, আরে বাবা এসব কথা থাক, এসব নিয়ে যত আলোচনা করা হবে ততই ঝামেলা বাড়বে বই কমবে না। ছোটকা ঠিক করে বাড়িতে একবার খবর নেবে, তাই অনেকটা দূরে হেঁটে হেঁটে চলে যায়। বাড়িতে ফোন করতে থাকে কিন্তু কেউই আর ফোন ধরছে না। লেখা তখন বলে, এতবার ফোনটা বাজছে, ধরবো বাবা, কিন্তু শশীভূষণ বলে না, বারবার ওই নিউজ চ্যানেলের থেকে ফোন করছে, ফোন করে উল্টোপাল্টা বলছে, তাই কেউ আর কোনো ফোন ধরবে না। ছোটকা তো অনেক চিন্তা করতে থাকে আর ভাবে, এতবার করে ফোন করছি, মানুষ তো ফোনটা ধরে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। তার মধ্যেই কর্তা দাদু বলে, আমাদের কোম্পানি বন্ধ, ব্যাংকের অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। কি করব আমি এখন? কর্মচারীদের কি করে মাইনে দেব সেটাই তো বুঝতে পারছি না। তখনই কর্তা দিদা বলে, তুমি এত চিন্তা করছো কেন কর্তামশাই? তুমি তো এত বছর ধরে সব ঠিকঠাক করে স্যালারি দিয়ে এসেছো, একটা মাস যদি একটু লেট হয় তাহলে অসুবিধার কি হবে? কর্তা দাদু বলে, এত বছর ধরে কোম্পানির একই নিয়ম বজায় আছে, এত মানুষের আমি টাকা দিই, কিন্তু এইবারে এরকমটা হবে এ তো আমি ভাবতেই পারছি না। না না, আমার যত কষ্টই হোক না কেন আমি সবাইকে স্যালারি দেব, দরকার পড়লে বাড়িটা নিলামে তুলে দেব। আর এটা শোনার পরে কর্তা দিদার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে, শেষ পর্যন্ত তুমি এই বাড়িটা বিক্রি করে দেবে কর্তামশাই? না না, এটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, আমরা এতগুলো মানুষ কোথায় যাব? সঞ্চিতা তখন বলে, আমার মনে হয় আমাদের একটা ব্যবস্থা করা উচিত, অন্তত অগ্নি আর কথাকে যদি জানানো যায়। কিন্তু তখন কর্তা দাদু বারবার করে সবাইকে বলে, বিয়ের এত বছর পরে কথা মারা একটু ভালো সময় কাটাতে বাড়ির বাইরে গেছে, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে আমার জন্য কথামাদের জীবনের ভালো সময়টা নষ্ট হয়ে গেল। তখনই সঞ্চিতা বলে, কিন্তু বাবা সময়টা তো পেরিয়ে যাচ্ছে, কথা আর অগ্নি যখন পরে এসে সবটা জানবে তখন তো ওরা অনেক অভিযোগ করবে, কেন ওদেরকে প্রথমে জানানো হয়নি। সেজন্যই বলছি একবার ওদেরকে জানিয়ে দিন না, যদি অসুবিধা হয়। তখন কর্তা দাদু বলে, না বড় বৌমা, সেটা সম্ভব নয়। এদিকে তিমির, মিহির তো অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারছে না। মিহির ভাবে সবটা জানাতে হবে কিন্তু আটকে দেয় কর্তা দাদু। এদিকে সবাই যখন খেলায় মগ্ন হয়ে রয়েছে তখনই কথা বলে, পাচক মশাই আমার কিন্তু ভালো লাগছে না, আমার মনে হয় বাড়িতে গেলে অনেকটাই সলিউশন হয়ে যেত, একবার যাবেন চলুন না। কিন্তু অগ্নি কোনোভাবেই যেতে চাইছিল না। তারপরে ছোটকা এসে বলে, কথা যেই সন্দেহটা করছে সেই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কেন বলছি, আমি বাড়িতে অনেকবার ফোন করেছিলাম কিন্তু কেউই সেই ফোনটা ধরল না, বেজে যাচ্ছে, সবার ফোনে ফোন করে দেখলাম কেউই ফোন রিসিভ করছে না। আর এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে।
তখনই কথা বলে, দেখলেন তো পাচক মশাই, আমি আপনাকে বলছিলাম না কিছু একটা গন্ডগোল হচ্ছে, যার জন্য এই সমস্ত কিছু শুরু হয়েছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমাকে নিয়ে চলুন। তখনই অগ্নি বলে, ঠিক আছে ঠিক আছে, সবাই যখন এত করে তোরা বলছিস, এবার আমরা সত্যি বাড়ির দিকে রওনা দেব। তার মধ্যেই মিহির চেষ্টা করছে যদি কোনো লোনের ব্যবস্থা করা যায়, কিন্তু যেহেতু এত বড় একটা বদনাম হয়েছে, তাই কোনো কোম্পানি লোন দিতে চায় না শশীভূষণ বাবুকে। তখন শশীভূষণ এটা জানার পরে আরও বেশি করে দুঃখ পায় আর বলে, এমনটা যে হওয়ার কথা ছিল না, হঠাৎ করে যে কি হলো। চিত্রা তখন ভাবে, কে এই গুহবাড়ির সর্বনাশ করার চেষ্টা করছে? এমনটা কে করতে পারে? আমাকে তাকে খুঁজে বার করতে হবে। যেই কাজটা আমি, প্রান্তিক, তারপর জয়দীপ বিশ্বাস করতে পারিনি, এত সুন্দরভাবে সবটা কে করেছে? এদিকে কর্মচারীরা এসে বলতে থাকে, আমরা আর এই গুহ ফার্মাসিটিতে কাজ করব না, এই রকমভাবে কাজ করা যায় না। বাড়িতে ইট পাটকেল পড়তে থাকে, ঢিল পড়তে থাকে, সবাই মিলে চেঁচামেচি করতে থাকে। কর্তা দাদুর পক্ষে একা একা কিছুই করা সম্ভব হচ্ছে না। কর্তা দাদু বলে, দয়া করে আপনারা শান্ত হন, আপনারা যদি এতটা উত্তেজিত হয়ে যান তাহলে কি করে হবে? এইসব ভুল খবর কেউ রটাচ্ছে, এটা মোটেও সত্যি কথা না। দয়া করে আপনারা শান্ত হন। কিন্তু কেউই শান্ত হতে পারছে না। তার মধ্যেই কথা বলে, বাড়িতে কেউ ফোন ধরছে না, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। আমার মনে হয় কোনো একটা বড়সড় কিছু হয়েছে। ছোটকা বলে, যাই হয়ে যাক না কেন, মানুষ তো ফোনটা ধরে, ফোন ধরেনি বলেই যেন আরও বেশি চিন্তা হচ্ছে। কর্তা দাদু বলে, আমার এই গুহ বাড়ি আমি নিলামে তুলব, সব ব্যবস্থা করো। তখনই সবাই মিলে সব ব্যবস্থা করতে শুরু করে। কিন্তু চিত্রা তখন ভাবে, এই বাড়িটা তো অঙ্কিতেরও, তাহলে ওদেরকে না জানিয়ে বাড়িটা বিক্রি করে দেওয়াটা কি ঠিক হবে? চিত্রাও চেষ্টা করছে বাড়িটাকে বাঁচানোর, কিন্তু কর্তা দাদু যখন বলে দিয়েছে তখন আর কেউই কর্তা দাদুকে সাইডে আনতে পারছে না। এরপরে নিলাম শুরু হয়ে যায়। অগ্নিরা ঠিক করে যে কফি শপে দাঁড়িয়ে কফি খাবে। কফি খেতে খেতেই খবরটা চোখে আসে। এরপর অগ্নি তাড়াহুড়ো করে গাড়ি চালাতে শুরু করে আর বলে, একবারও আমাদেরকে কেউ জানালো না যে বাড়িটা নিলামে উঠছে। ইগো, সব কিছুই ইগো। তখনই কথা বলে, তুমি দেখো মা আনন্দী, বাড়ি নিলাম হয়ে যাওয়ার আগেই যেন আমরা পৌঁছে যেতে পারি। 10 কোটি থেকে শুরু হয়েছে নিলাম, 15 কোটি পর্যন্ত দাম উঠে গেছে। আর লাস্ট যেই 15 কোটির দামটা দিয়েছে সেটা দিয়েছে অগ্নি আর প্রমিতের মধ্যে দাম নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে, যা দেখে পুরোই অবাক হয়ে যায় কথা।